বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আজকের পাঠদানের বিষয় হচ্ছে প্রথম পত্রের সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বিষয়। আমরা জেনে নিই আজকের পাঠের বিষয় বিজ্ঞানের ধারণা ও বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, ইউটিউবের গত 4টি ক্লাসে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বিস্তারিত আমরা জেনেছি। আজকে আমরা শুরু করেছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম বিষয় বিজ্ঞান। বিজ্ঞানের ধারণা প্রথমে আমরা জেনেছি। দেখো লেখা আছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া শব্দের অর্থ হচ্ছে সায়েন্স, যার অর্থ হচ্ছে বিজ্ঞান। আমি আবারও বলছি, ল্যাটিন শব্দ সাইন্টিয়া শব্দের অর্থ হচ্ছে জানা, যার মাধ্যমে এসেছে আজকের সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। বিজ্ঞানের ভিত্তি 4টি বিষয়কে কেন্দ্র করে হয়: বর্ণনা, ব্যাখ্যা, পূর্বাভাস ও নিয়ন্ত্রণ। অর্থাৎ বিজ্ঞানের ভিত্তি, বিজ্ঞান কিভাবে হবে, কিভাবে গড়ে উঠবে, তার এই 4টি বিষয়ের উপরেই নির্ভর করে গড়ে ওঠে। বিজ্ঞানের ভিত্তির পরে আছে উপাদান। উপাদান বলতে হচ্ছে সমাজের যে বিষয় আছে, যে কর্মকাণ্ডগুলো আছে, যে কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই বা উপাদানের উপর ভিত্তি করেই বিজ্ঞান গড়ে ওঠে। তার 3টি উপাদান আছে, সেটা হচ্ছে বর্ণনা, সাধারণ নিয়মের আবিষ্কার ও তত্ত্বের গঠন। অর্থাৎ প্রত্যেকটা ঘটনাকে বর্ণনা করে একটা সূত্রে এনে একটি তথ্যের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে এক কথায় পর্যবেক্ষণ, অনুবীক্ষণ বা নিরীক্ষণের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করি সেটা হচ্ছে বিজ্ঞান। আমরা দুইজন সমাজবিজ্ঞানীর মাধ্যমে বিজ্ঞান কাকে বলে তার সংজ্ঞা জানব। হবসের মতে কার্যকরণ সূত্রে গঠিত জ্ঞানই বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে, কার্যকরণ সূত্রে গঠিত অর্থাৎ যে কারণ সূত্রের মাধ্যমে থাকবে এবং লিপিবদ্ধ থাকবে, গঠিত লিপিবদ্ধ বা সারিবদ্ধ থাকবে, সেই জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। ম্যানসন এবং ব্যাম্বেল বলেছেন বিজ্ঞান হলো ধারাবাহিক উন্নয়ন ও সুসংগঠিত জ্ঞান। ধারাবাহিক উন্নয়ন ও সুসংগঠিত জ্ঞান অর্থাৎ বিজ্ঞান বলতে আমরা বুঝবো যখন একটা বিষয়ের সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা যে জ্ঞান অর্জন করবে এবং সেটা ছড়ানো ছিটানো হবে না, সেটা সংঘবদ্ধ হবে, বস্তুনিষ্ঠ হবে। সেই জ্ঞানের মাধ্যমেই আমরা যে তথ্যটা পাবো, যেখানে উপনীত হবে, সেইটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা জানি সকল কিছুরই কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে সেই বিষয়বস্তুকে আমরা জানতে পারি। যেমন সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যের মাধ্যমেই সমাজবিজ্ঞানকে জানা যায়, তেমনি বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে যার মাধ্যমে আমরা বলতে পারি এই বিষয়টি বিজ্ঞানভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিজ্ঞানের বৈশিষ্ট্যাবলীর প্রথমে হচ্ছে নিয়মতান্ত্রিক জ্ঞান। আমি আগেই বলেছি, বিজ্ঞান তখনই হবে যখন সেই বিষয়বস্তুকে নিয়মের মধ্যে অর্থাৎ একটি ধারাবাহিক নিয়মের মাধ্যমে বিজ্ঞান এর পর্যায়ে এসে পৌঁছাবে। নিয়মতান্ত্রিক যে জ্ঞান, ধারাবাহিকভাবে যে জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। অবরোহ ও আরোহ জ্ঞান অর্থাৎ বিজ্ঞানের বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে অবরোহ ও আরোহ জ্ঞান। অর্থাৎ একটা জ্ঞান আমরা যখন শুরু করব, যে সেই শুরু করেছি শেষে চলে গেছি কিন্তু শুরুটা আমরা আর ধরতে পারছি না, এমনটি হবে না। আমরা যে সূত্রে যখন যাব, সেই সূত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যখন পৌঁছে যাব, সেখানে ফিরেও আসতে পারবো। এমন না যে আমরা চলে গিয়েছি সেই সূত্র থেকে কিন্তু আর সেই ফিরে আসতে পারবো না। না, অবশ্যই বিজ্ঞানের জ্ঞানগুলো এমন হবে যেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া আসা প্রত্যেকটি বিষয়কে আমরা সুনির্দিষ্ট করে সে সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারি, সেটাই হবে বিজ্ঞান। যাচাইযোগ্য জ্ঞান। বিজ্ঞান হবে যাচাইযোগ্য অর্থাৎ বিজ্ঞানের বিষয়গুলো হবে যাচাই করা যাবে, যে আমি যে বিষয়টা জ্ঞান অর্জন করলাম, যে উপস্থাপন আমি করলাম, সে উপস্থাপন অবশ্যই আরেকজন মানুষে অনুরূপই করবে। আমি যখন একটা বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব আর সেই একই বিষয় নিয়ে অন্য আরেকজন ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেটা অবশ্যই ভিন্ন হবে না, ফলাফল হবে এক। এজন্যই বলা হচ্ছে বিজ্ঞান সর্বদাই যাচাইযোগ্য। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। অবশ্যই বিজ্ঞানের বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ। এরপরে আছে
অনুধাবন ও সারল্য জ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের যে জ্ঞানগুলো আমরা অর্জন করব বিজ্ঞানের মাধ্যমে, সেগুলো অবশ্যই আমরা অনুধাবন করতে পারবো এবং খুব সরল হবে, সোজা হবে। যেন বিষয়বস্তু এমন একটি বিষয়কে নিয়ে আমরা নির্বাচন করলাম, যে বিষয়টি আমরা উপস্থাপন করলাম কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে না, তেমন হবে না। অবশ্যই কেমন হবে, যে তারা যেন বুঝতে পারে এবং নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। পরবর্তীটি হচ্ছে উদ্দেশ্য, বর্ণনা, ব্যাখ্যা ও পূর্ব ঘোষিত ও নিয়ন্ত্রণ, অর্থাৎ বিজ্ঞানের বৈশিষ্ট্যের প্রতিটি হবে উদ্দেশ্য থাকতে হবে, তার ব্যাখ্যা করা হবে এবং ঘোষিত থাকবে যে এই বিষয় নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি, এবং ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যে বিজ্ঞান ব্যাখ্যা বিশ্লেষণ করে না। প্রস্তাবনামূলক, রূপান্তরযোগ্য ও যাচাইযোগ্য। যাচাইযোগ্য আমি আগেই বলেছি, এ হচ্ছে প্রস্তাবনামূলক ও রূপান্তরযোগ্য। বিজ্ঞান সর্বক্ষেত্রেই রূপান্তরযোগ্য, অর্থাৎ আমি আজকে যে অবস্থা আছে, আমরা চিন্তা করি আমরা একসময় কিসে কথা বলতাম, অবশ্যই ল্যান্ডফোনে কথা বলতাম। এখন কি হয়েছে, এখন কিন্তু খুব সহজভাবে আমরা কথা বলতে পারছি, অর্থাৎ বিজ্ঞান আমাদের এই প্রযুক্তি আমাদের এই জায়গায় নিয়ে এসেছে, রূপান্তরিত করেছে, এটাই হচ্ছে রূপান্তর। কার্যকরণ ফলাফলের সমষ্টি, অর্থাৎ বিজ্ঞান তখনই হবে যখন একটা ঘটনা বা একটা বিষয়ের সকল কিছু একত্রিত করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবো, অর্থাৎ ফলাফলের সমষ্টি থাকবে। ব্যাখ্যাযোগ্য ও সুনির্দিষ্ট জ্ঞান, ব্যাখ্যাযোগ্য ও সুনির্দিষ্ট জ্ঞান, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো এবং সুনির্দিষ্ট থাকবে, এলোমেলো থাকবে না, যেটা আগেই বলেছি। সর্বশেষ বিজ্ঞানের যে বৈশিষ্ট্য, যে পরিবর্তনের জন্য উন্মুক্ত, অর্থাৎ আমি আগে যে উদাহরণ দিয়ে বললাম, আমরা কথা বলার জন্য আগের বাসার ল্যান্ডফোন বা অনেক আগের যারা অনেকেই দেখেছি যে মোবাইলে একটা ছোট একটা এন্টিনার থাকতো, এন্টিনার মাধ্যমে কথা বলতাম। বর্তমানে কিন্তু অনেক আধুনিক একটা প্রযুক্তি শুরু হয়েছে, অর্থাৎ বর্তমানে বিজ্ঞানটা পরিবর্তন হয়েছে, মানুষের প্রয়োজনে বিজ্ঞানের এই বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করে রূপান্তর করা হয়, এটা হচ্ছে বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যেই বলছি, বিজ্ঞানকে সমাজবিজ্ঞানের আলোকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, এটা বিজ্ঞানের আলোকে নয়, সমাজবিজ্ঞানের আলোকে বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ। এরপরে আমরা জানব বৈজ্ঞানিক পদ্ধতি। কোনো ঘটনাকে নিয়মবদ্ধ ও গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে বাস্তব তথ্যপূর্ণ বিবরণ তুলে ধরার রীতি বা নীতি বা প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। আবারও করছি, কোনো ঘটনাকে নিয়মবদ্ধ ও গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে, অর্থাৎ কোনো ঘটনাকে অবশ্যই নিয়মবদ্ধ, আমরা আগেই জেনেছি নিয়মতান্ত্রিক হতে হবে, এবং গাণিতিক পর্যবেক্ষণের মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে বাস্তব তথ্যপূর্ণ বিবরণ তুলে ধরার রীতি বা নীতি বা প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমাদের যে আচরণ হোক বা সমাজের কোনো ঘটনাবলীকে হোক, যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে, তার আগে আমরা জেনে নিব। ল্যান্ডবার্গস বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি হল কোনো তথ্যরাজির ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। বৈজ্ঞানিক পদ্ধতি হল তথ্যরাজির ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ, অর্থাৎ কোনো একটি ঘটনার ধারাবাহিকভাবে যে তথ্য উপস্থাপন করবে এবং লিপিবদ্ধ করবে। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, প্রিয় শিক্ষার্থী মনে রাখবে, অবশ্যই বিজ্ঞানের যে বৈশিষ্ট্য আছে তারই সাথে মিল রেখে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিরও মিল খুঁজে পাওয়া যাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা নির্ভরশীল, অর্থাৎ যৌক্তিক যে ব্যাখ্যা নির্ভরশীল। অবশ্যই প্রত্যেকটি বিষয়কে আমরা কি করব, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করতে পারবো। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অনুসন্ধান বিষয় সম্পর্কে অনুমান বা অনুগল্প তৈরি করা। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে অনুসন্ধান বিষয় সম্পর্কে, প্রিয় শিক্ষার্থী আমি বলেছি বিষয়বস্তুগুলোকে কিন্তু আমরা সমাজের বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। যখন বৈজ্ঞানিক পদ্ধতি আমরা ধরে নিই, কোনো বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন একটা অনুগল্প, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে পূর্বের একটা জ্ঞান বা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাতে হয়, এটার কথা এখানে বলা হচ্ছে। ভ্রান্ত প্রতিপন্নকরণ ও যাচাইযোগ্য, অর্থাৎ অবশ্যই এটা ভুল কোনো সিদ্ধান্ত হবে না এবং যাচাই করা যাবে। পর্যবেক্ষণকে প্রত্যয়গত সংজ্ঞার উপর
স্থাপিত করা, অর্থাৎ প্রত্যেকটি বিষয়কে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব অবশ্যই সেটা সংজ্ঞায়িত, এমনভাবে সংজ্ঞায়িত করব যেন প্রতিটা মানুষের কাছে সেটা সারল্যবোধ হয়, অনুধাবনযোগ্য হয়। বিষয়গত যথার্থতা তুলে ধরা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের নিয়মতান্ত্রিকভাবে নিয়মের মধ্য দিয়েই বিষয়টাকে তুলে ধরতে হবে। নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক। নিয়মতান্ত্রিক বিষয় আমি আগেই বলেছি যে অবশ্যই বিজ্ঞানের বৈশিষ্ট্য যেহেতু নিয়মতান্ত্রিক আছে, সেক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিরও নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকতা বজায় রেখেই বিজ্ঞানের সেই তথ্যটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। সাধারণীকরণ ও ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের ভবিষ্যৎবাণী করতে হবে, অর্থাৎ একটা বিষয় যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব তার সর্বশেষে মানুষের জীবনে সেটির যে প্রতিফলন এটাও আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি, এবার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি আমরা কিভাবে সম্পন্ন করব, কোনটির পরে কোনটি হবে, তাই সেটাই হচ্ছে ধাপ। এখানে লেখা আছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ বা স্তর বা পর্যায় সম্পর্কে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী ও ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান 6টি ধাপের কথা উল্লেখ করেছেন। বৈজ্ঞানিক যে পদ্ধতিটা সেটা 6টি ধাপের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি বারবারই একই কথাই বলছি যে অবশ্যই এই বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণটা সমাজ বিজ্ঞানের আলোকে করা হচ্ছে। প্রথম যে ধাপের কথা বলা হচ্ছে সমস্যা নির্বাচন। দেখো প্রথমে আছে সমস্যা নির্বাচন, অর্থাৎ কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে অবশ্যই সেই ঘটনা সম্পর্কে কি সমস্যা হচ্ছে জানতে হবে, সমাজের যে কি সমস্যায় মানুষ পড়ছে সেটা আগে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ সেই বিষয় সম্পর্কে এই সমস্যাগুলোকে যদি আমরা জানতে পারি তবেই সেটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। সেই সমস্যাগুলো কেমন হতে পারে? যৌতুক হতে পারে, নারী নির্যাতন হতে পারে, অথবা জনসংখ্যার বৃদ্ধি হতে পারে। এই যে সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে, সমস্যাগুলো চিহ্নিত করে তারপরে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এই জন্য বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি হচ্ছে সমস্যা নির্বাচন। দ্বিতীয় ধাপ হচ্ছে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। কোনো একটি ঘটনাকে আমরা শুধু সমস্যাকে চিহ্নিত করলাম, পরে সেই ঘটনাকে আমরা কি করব? পর্যবেক্ষণ করব এবং তথ্য সংগ্রহ করব। পর্যবেক্ষণ কিভাবে করব? আমি একটা ছোট একটা ছকের মাধ্যমে হতে পারে, শ্রেণী বিভাগের মাধ্যমে হতে পারে, সারণীকরণের মধ্যে হতে পারে। যেমন আমি ছোট্ট করে বোঝাই, একজন শিক্ষার্থী সম্পর্কে আমরা গবেষণা করব। সেই শিক্ষার্থীর প্রথমে নাম, তার শ্রেণী, তার শাখা, তার আইডি নাম্বার, অর্থাৎ ধারাবাহিকভাবে তার সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেয়েছি এটা লিপিবদ্ধ করব। এই যে পর্যবেক্ষণটা, আমরা যখন এই তথ্যটা কারোর সামনে উপস্থাপন করব অবশ্যই সেই ব্যক্তি বুঝতে পারবে যে এই ব্যক্তির সম্পর্কে আমরা এই তথ্যটা পেয়েছি। অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে তোমাদের বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও যেমন তোমাদের পর্যবেক্ষণ করতে হবে, তেমনই ধাপের ক্ষেত্রেও পর্যবেক্ষণ করতে হবে। 3 নম্বরে আছে সংগৃহীত তথ্যের শ্রেণীবিন্যাস বা সারণীকরণ। অবশ্যই তথ্যগুলোকে সুনির্দিষ্ট, স্পষ্ট হতে হবে, ধারাবাহিক হতে হবে। তথ্যগুলো এলোমেলো অগোছালো করে রাখলে কিন্তু তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণটা সঠিক হবে না। এই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপে অবশ্যই সারণীকরণের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কল্পনা প্রণয়ন। প্রিয় শিক্ষার্থী, এটা অন্যতম একটা পদ্ধতি, সমাজবিজ্ঞান আলোকে বলা হয় যে কোনো একটা পদ্ধতিকে কল্পনা করে ধরে নেওয়া। অর্থাৎ আমি একটা গবেষণা করব, এই গবেষণার সর্বশেষে যে কি হতে পারে, অথবা কিছু প্রশ্ন আমরা করব, সেই প্রশ্নের উত্তর কি হতে পারে এটাও কিন্তু ধারণা করে রাখতে হয়। এই যে কল্পনা ধরে নেওয়া হয় একে বলা হয় পূর্বানুমান, অর্থাৎ পূর্ব থেকে অনুমান করে নেওয়া। আমরা যে একটা প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর কি হতে পারে, এই উত্তরগুলো আমাদের আগে লিপিবদ্ধ করতে হয়, এই প্রশ্নমালা তৈরি করতে হয়। এই প্রশ্নমালা তৈরি করার মধ্যে এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর খুঁজে বের করতে পারবো। অর্থাৎ জনগণের কাছে যখন আমরা প্রশ্ন করব তারা উত্তরটা কি দিবে এই সম্পর্কে আমাদের আগে একটি পূর্ব অনুমান থাকতে হবে, তবে আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিটা সামাজিক এই গবেষণার ক্ষেত্রে অন্যতম ফলপ্রসূ হিসেবে কাজ করবে। সত্যতা বা যথার্থতা যাচাই, অর্থাৎ আমরা যখন গবেষণা করব এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, তো অবশ্যই তার সত্যতা যাচাই করব। অর্থাৎ আমাদের যে অনুমান করলাম, একটা প্রশ্নে অনুমান করেছি, একটা উত্তর পেয়েছি, এই একটা জায়গা থেকে উত্তরটা পেলে আমাদের
সত্যতা যাচাই হবে না, অবশ্যই সেটা কয়েকটা সমাজে কয়েকটা মানুষের মাধ্যমে যাচাই করতে হবে, অর্থাৎ সত্যতা খুঁজে বের করতে হবে। এই সমস্যা আমরা ধরলাম জনসংখ্যার সমস্যা, এই জনসংখ্যার সমস্যা আসলেই সমস্যা হচ্ছে কিনা, এই সমস্যাগুলোকে আমাদের জানতে হবে, তাহলে তার সত্যতা নিশ্চয়তা জানা যাবে। যথার্থতাও যাচাই, অর্থাৎ এই সত্যতার সাথে আমরা যথার্থতাও যাচাই করব, যেন প্রত্যেকটা সমাজে, এই সমাজে সমস্যা হচ্ছে মানে অন্য সমাজেও অবশ্যই যেন সমস্যা হয় বা হবে, এরকম একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। সর্বশেষে আছে হচ্ছে ভবিষ্যৎবাণী, অর্থাৎ আমরা একটা বিষয় নিয়ে গবেষণা করলাম, যেমন আমি প্রথম থেকে বলছি, আমরা জনসংখ্যা নিয়ে গবেষণা করলাম, জনসংখ্যা বৃদ্ধি যেটা সমাজের সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করলাম, তৈরি করে সেখান থেকে অনুমান তৈরি করলাম, সেটা প্রত্যেকটা সমাজে প্রয়োগ করলাম, অর্থাৎ ধারাবাহিকভাবে 6টা ধাপে আমরা আসলাম। আসার সর্বশেষে কি হবে, ভবিষ্যৎবাণী করতে হবে, অর্থাৎ এই যে সমস্যা যা সমাধানের জন্য আমরা যে বৈজ্ঞানিক বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণের ক্ষেত্রে মানুষের যে প্রয়োগ করলে আসলে এই সমস্যার সমাধান হবে কি হবে না। আমরা ধরে নিব আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণটা করেছি, আমরা যে বৈজ্ঞানিক সিদ্ধান্ত জনসংখ্যার বৃদ্ধি নিয়ে করেছি, এই বৃদ্ধির মাধ্যমেই সমাজের যে সমস্যা আছে সেখান থেকে মানুষ উঠে আসতে পারবে। এভাবেই একটা ভবিষ্যৎবাণী, অর্থাৎ মানুষের মনে একটা মেসেজ, অর্থাৎ একটা তথ্য যেন দিতে হবে যে কেন সমাজ এই গবেষণার ফলে আমরা কি পেয়েছি, একটা সমস্যা পেয়েছি, সমস্যাটা উদ্ঘাটন করেছি এবং মানুষের জীবনে এটা প্রয়োগ হবে, মানুষ এটার থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির এই যে 6টি ধাপের কথা হাবিবুর রহমান বলেছেন, ডক্টর হাবিবুর রহমান এই 6টি ধাপকে ক্রমান্বয়ে বিশ্লেষণ করে প্রত্যেকটা জায়গা থেকে কার্যক্রম শেষ করে আসার পরেই একটা সঠিক একটা সিদ্ধান্তে আসবে, তখনই হবে এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ। বৈজ্ঞানিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা পরবর্তীতে জানব যে কিছু পদ্ধতিও আছে, যে পদ্ধতিগুলো বিস্তারিত তোমাদের পরবর্তী অধ্যায়ে আছে, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে জানব। এই যে বৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলো, এই বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সাথে সাথেই বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, বিজ্ঞানের বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ প্রত্যেকটার সাথে একটা সাদৃশ্য আছে, অর্থাৎ মিল আছে বিজ্ঞানের বৈশিষ্ট্যর সাথে, বৈজ্ঞানিক পদ্ধতির সাথে এবং বৈজ্ঞানিক ধাপের সাথে। আমরা এই বৈজ্ঞানিক বা বিজ্ঞানের ধাপ বা বৈশিষ্ট্য একত্রে বলতে পারি কোনো একটা বিষয় সম্পর্কে সুসংগতভাবে ধারাবাহিক, সুনির্দিষ্ট, নিয়মতান্ত্রিক, বস্তুনিষ্ঠ যে জ্ঞান আমরা সর্বশেষে অর্জন করি সেটা হচ্ছে বিজ্ঞান বা বৈজ্ঞানিক পদ্ধতি বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস থেকে যদি কোনো সমস্যা থাকে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে 01741603360। এছাড়াও ফেসবুক বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে। ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ।